বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? এই প্রশ্নের উত্তরটা কি আসলেই আমাদের অজানা? নাকি উত্তরটা আমরা সবাই জানি, কিন্তু তারপরও এই নির্বাচনকে ঘিরে গত ২৪ ঘন্টায় যে নাটক তৈরি হয়েছে সেটাই আসল গল্প? ২০শে আগস্ট হতে যাচ্ছে সেই বহুল প্রতীক্ষিত নির্বাচন, যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে যা ঘটছে তা সম্ভবত কোনো টানটান উত্তেজনার সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। কেন এই নির্বাচনে জেনে শুনে হারের জন্য একজন বীর বিক্রমকে প্রার্থী করা হলো? কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে বঙ্গভবনের নিশ্চিন্ত বিলাসে পাঠানো হচ্ছে? এর পেছনে কি লুকিয়ে আছে, বড় কোনো মাস্টার প্ল্যান, নাকি গণতন্ত্রের নামে হচ্ছে অন্য কিছু? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই রাষ্ট্রপতি নির্বাচনের নেপথ্যের আসল সমীকরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজনীতির দাবা খেলায় যা দেখা যায় তার চেয়ে যা আড়ালে থাকে সেটাই বেশি বিপজ্জনক। চলুন ফিরে যাই গত ২৪ ঘন্টার ঘটনা বলিতে। সকাল থেকে বাতাসে ভাসছিল হাজারো গুঞ্জন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটা চাপা উত্তেজনা। সবার মনে একটাই প্রশ্ন, কে হচ্ছেন বিএনপির প্রার্থী? ঠিক সেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আরও একজন নেত্রী। কিন্তু কার জন্য? নিজের জন্য নাকি পর্দার আড়ালের অন্য কারো জন্য? এই ধোঁয়াশা যখন কাটছে না, ঠিক তখনই মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে চলছিল একটি রুদ্ধদ্বার বৈঠক। ১১ দলীয় জোটের সেই বৈঠক শেষ হতেই ধেয়ে এলো প্রথম বড় চমক। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ঘোষণা করল তাদের প্রার্থীর নাম। তিনি আর কেউ নন, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, এলডিপির চেয়ারম্যান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন কিংবদন্তি বীর। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি তাদের ট্রাম্প কার্ডটি টেবিলের উপর রাখল। দলের একমাত্র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এখন লড়াইটা পরিষ্কার। একদিকে ঝানু রাজনীতিক মির্জা ফখরুল, অন্যদিকে রণাঙ্গনের বীর কর্নেল অলি আহমেদ। কিন্তু প্রশ্ন হলো, এই লড়াইয়ে কি আদৌ কোনো লড়াই আছে? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন করেন জাতীয় সংসদের ৩০০ জন নির্বাচিত সদস্য। এখন যদি আমরা সংসদের আসন সংখ্যার দিকে তাকাই, তবে হিসাবটা পানির মতো পরিষ্কার। বিএনপির হাতে আছে ২১১টি আসন, আর জামায়াত নেতৃত্বাধীন জোটের হাতে আছে মাত্র ৬৮টি আসন। অর্থাৎ সাধারণ যোগ বিয়োগের অঙ্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় কেবল সময়ের ব্যাপার মাত্র। জেনেও কেন কর্নেল অলির মতো একজন ব্যক্তিত্বকে সামনে আনা হলো? কেন এই নির্বাচনটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দেওয়া হলো না? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে আমাদের সাথে পিছিয়ে যেতে হবে ৩৩ বছর আগে। ১৯৯১ সালে বাংলাদেশ তখন সংসদীয় গণতন্ত্রের নতুন পথ চলা শুরু করেছে। তৎকালীন শাসক দল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী করেছিল আব্দুর রহমান বিশ্বাসকে। বিরোধী দল আওয়ামী লীগ জানতো তাদের জেতার সম্ভাবনা নেই, কিন্তু তারা মাঠ ছেড়ে দেয়নি। তারা প্রার্থী করেছিল তৎকালীন প্রধান বিচারপতির বদরুল হায়দার চৌধুরীকে। সেই নির্বাচনে বিচারপতি চৌধুরী ৮০ ভোটের ব্যবধানে হেরেছিলেন। কিন্তু ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত হয়েছিল যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। দীর্ঘ ৩ দশক পর ২০২৬ সালে এসে আমরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি। সংসদীয় গণতন্ত্রের জন্য এটি একটি ইতিবাচক দিক, কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার চেয়ে ভোটের লড়াইয়ে জিতে আসা অনেক বেশি মর্যাদার। কিন্তু প্রশ্ন হলো, জামায়াতের সেই সিদ্ধান্তের পেছনে কি শুধুই গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করা, নাকি এর গভীরে প্রথিত আছে অন্য কোনো কৌশল? একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় জামায়াতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি সুদূরপ্রসারী রাজনৈতিক চাল। আর এই চালটি বুঝতে পারলেই আপনি বুঝবেন বিএনপি কেন কিছুটা অস্বস্তিতে পড়েছে। প্রথমত, এটি হলো সম্মানের রাজনীতি। গত কয়েক দশক ধরে নির্দিষ্ট মহল থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে যে জামায়াত মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান করে না। এই অভিযোগের মোক্ষম জবাব দিতে তারা এবার এমন একজনকে ঢাল হিসাবে ব্যবহার করেছে যার মুক্তিযুদ্ধের অবদান নিয়ে প্রশ্ন তোলার সাহস কারোই নেই। কর্নেল অলি আহমেদ শুধু একজন বীর বিক্রমী নন, তিনি স্বাধীনতার প্রথম প্রহরে বিদ্রোহ ঘোষণা করা অন্যতম সেনা কর্মকর্তা। তাকে রাষ্ট্রপতি করে জামায়াত একটা স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা আমাদের শরিকদের এবং দেশের বীর সন্তানদের সর্বোচ্চ সম্মান দিতে জানি। দ্বিতীয় কারণটি আরও সূক্ষ্ম। জামায়াত যদি নিজেদের দল থেকে কাউকে প্রার্থী করত, তবে বিএনপি খুব সহজেই বিতর্ক এড়াতে পারত। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এনে তারা বিএনপিকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। এখন বিএনপি যদি কর্নেল অলির বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা বলে, তবে সরাসরি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার গায়ে আঁচ লাগবে। আর যদি চুপ থাকে, তবে জামায়াতের এই ইমেজ বিল্ডিং সফল হবে। একেই বলে রাজনীতির উইন উইন সিচুয়েশন। এবার আসা যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে। তাকে নিয়ে কেন এত আলোচনা? ফখরুল ইসলাম গত ১৭ বছর ধরে বিএনপির সবচেয়ে দুঃসময় দলটিকে আগলে রেখেছেন। যখন চেয়ারপারসন কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসিত, তখন তিনি একাই বুক দিয়ে আগলে রেখেছেন দলের তৃণমূলকে। তার গ্রহণযোগ্যতা দলের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই তুঙ্গে। কিন্তু মানুষের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিএনপির হাতে কি আর কোনো বীর মুক্তিযোদ্ধা ছিলেন না? বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ নিজেও একজন বীর বিক্রম। তাকে বহাল রাখা
হয়তো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্কের সুযোগই থাকতো না। তাহলে কেন ফখরুল? এখানেই কাজ করছে বিএনপির অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানানো মানে হলো দলের মহাসচিব পদটি খালি হওয়া, আর এই পদটি খালি হওয়া মানেই হলো দলের নেতৃত্বে নতুন করে রক্তের সঞ্চার হওয়া। বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমান যখন দলের একটি বড় পরিবর্তন আনতে চাইছেন, তিনি চাইছেন বঙ্গভবনে এমন একজন বিশ্বস্ত মানুষ থাকুন যিনি যে কোনো সংকটে ঢাল হয়ে দাঁড়াবেন। আর মাঠের নেতৃত্বে আসুক নতুন কোনো মুখ। ফখরুলকে রাষ্ট্রপতি করার মাধ্যমে তাকে এক প্রকার সম্মানজনক অবসর বা উচ্চতর দায়িত্ব দেওয়া হলো, যাতে দলের সাংগঠনিক পুনর্গঠন সহজ হয়। সোশ্যাল মিডিয়ায় এই দুই প্রার্থীকে নিয়ে এখন তর্কের ঝড়। এক পক্ষ বলছেন, জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে সম্মান দিয়ে প্রমাণ করেছে যে তারা এখন অনেক বেশি পরিণত। তারা দেখাতে চায় 2024-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশ, মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজনের রাজনীতি এখন অতীত। মানুষ এখন আর পক্ষ আর বিপক্ষ শুনতে চায় না, তারা চায় যোগ্য নেতৃত্ব। অন্যদিকে সাধারণ মানুষের একটি বড় অংশ প্রশ্ন তুলেছেন বিএনপির নৈতিকতা নিয়ে। তারা বলছেন, যদি জামায়াত একজন বীর বিক্রমকে সম্মান দিতে পারে, তবে বিএনপি কেন তাদের মহাসচিবকে রেখে একজন রণাঙ্গনের বীরকে সেই পদে বসালো না? এই বিতর্ক হয়তো ভোটের ফলাফলে প্রভাব ফেলবে না, কিন্তু জনমতকে একটি দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে। তবে সব বিতর্কের ঊর্ধ্বে একটি কথা অনস্বীকার্য, এই পুরো ঘটনায় সবচেয়ে বড় জয় হয়েছে গণতন্ত্রের। গত কয়েকটি নির্বাচনে মানুষ জানতও না কবে মনোনয়ন জমা হলো আর কবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেলেন। এবার অন্তত সাধারণ মানুষ প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারছে। একজন প্রার্থী জানেন তিনি হারবেন, তারপরও লড়ছেন আদর্শের জন্য। অন্যজন জানেন তিনি জিতবেন, কিন্তু তাকে ভোটের অগ্নি পরীক্ষা দিয়ে আসতে হচ্ছে। এটাই সংসদীয় গণতন্ত্রের মূল সৌন্দর্য। 20 আগস্টের ফলাফল আমাদের সবার কাছে এক প্রকার নিশ্চিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি, কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে তিনি লড়াই ছাড়াই রাজমুকুট পরেননি। তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে এক বীর বিক্রমের সাথে। আর বাংলাদেশ দেখল রাজনীতির মাঠে শত্রু মিত্রের সংজ্ঞা সময়ের সাথে সাথে কিভাবে বদলে যায়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, জামায়াতের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন? এটা কি আসলে মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের নতুন সম্মানবোধ, নাকি নিছকই একটি রাজনৈতিক চাল? আর বিএনপির সিদ্ধান্ত মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করা কি দলের জন্য সঠিক ছিল, নাকি মেজর হাফিজের মতো একজন মুক্তিযোদ্ধাকে বহাল রাখাই সমীচীন হতো? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আপনার মতামতেই লুকিয়ে আছে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক গতিপথ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও এই রাজনৈতিক বিশ্লেষণের অংশ নেওয়ার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।